আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত রাষ্ট্রপতির শপথ হয়নি। সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন এবং এই শপথের পরপরই সম্ভবত ৪ জন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। ডক্টর আব্দুল মঈন খান, আন্তালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরি এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এই ৪ জনও সম্ভবত রাষ্ট্রপতির শপথের পরপরই শপথ নেবেন মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে। আরও কয়েকজনের নামও শোনা যাচ্ছে। প্রতিমন্ত্রী হিসেবেও সম্ভবত কেউ কেউ আসবেন এবং মন্ত্রিসভায় কিছু রদবদলও হতে পারে। যদিও মূল বিষয় হলো মন্ত্রিসভায় রদবদল করে তো আসলে জনগণ যেটা চায় সেটা দেয়া যাবে না। যে মন্ত্রিসভায় মানে আমাদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতো মানুষজন থাকেন এবং যাদেরকে বলা হয় সরকারের সবচেয়ে প্রভাবশালী প্রতিমন্ত্রী, তো এই ধরনের মানুষ যখন সরকারের সবচেয়ে প্রভাবশালী প্রতিমন্ত্রী বা মন্ত্রী হন, তখন আসলে পুরো সরকারটার উপরেই প্রশ্ন চলে আসে। ব্যাপারটা ঠিক এরকম যে মানে সবাই মিলে যদি অনেক ভালো কাজও করেন, এরকম একজন দুজন মানুষ বা একজন মানুষই আসলে যথেষ্ট জনগণের কাছে এক ধরনের সংশয় তৈরি করার যে সত্যিকার অর্থেই সরকারের চরিত্রটা কেমন। ফলে নতুন যারা আসছেন তাদের প্রতি শুভকামনা থাকবে, তাদের কাছে অনেক প্রত্যাশা থাকবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সাবেক মহাসচিব দীর্ঘ লড়াই করেছেন স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে। যে দীর্ঘ লড়াই, সেখানে তিনি একরকম নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন বলতে হবে। ফলে তার কাছেও প্রত্যাশা অনেক, তার প্রতি শুভকামনা। তিনি যেভাবে চান এবং আমরা প্রত্যাশা করি তিনি ভালোটা চান এবং সেটা যেন তিনি করতে পারেন রাষ্ট্রপতি হিসেবে, সেই প্রত্যাশা থাকবে, সেই শুভকামনা থাকবে তার জন্য। নতুন যারা যুক্ত হচ্ছেন মন্ত্রিপরিষদে, তারাও তাদের উপরে ন্যস্ত যে দায়িত্ব সেটা নিষ্ঠার সাথে পালন করবেন এই প্রত্যাশা করি। কিন্তু যেটা বলছিলাম যে মীর শাহে আলমরা যতদিন পর্যন্ত সরকারের সবচেয়ে প্রভাবশালী প্রতিমন্ত্রী বা মন্ত্রীর তকমা পাবেন, ততদিন পর্যন্ত আসলে জনগণ আস্থা পাবে না। যে বিষয়টা নিয়ে কথা বলবার জন্য আসলে ভিডিওটা রেকর্ড করছি সেটা হলো মানে তীব্র জ্বালানি সংকট চলছে আমরা জানি, এবং সেই জ্বালানি সংকটের কারণে লোডশেডিং, বিদ্যুতের সংকট এবং সে কারণে লোডশেডিংয়ে তো মানে আমরা ঢাকায় যারা আছি তারাও ইদানিং আসলে লোডশেডিং আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোডশেডিং শুরু হয়েছে। এবং কখনো কখনো মানে গত ৭ দিনের মধ্যে কোনো দিন আসলে এটা বেশ মানে ভুগিয়েছে। রাজধানীতেই যদি পরিস্থিতি হয় তাহলে ঢাকার বাইরে কী অবস্থা আমরা জানি। কোথাও কোথাও নাকি ১৬ ঘন্টা ১৮ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এমনকি বিদ্যুৎ বিভাগের অনেক অফিস তারা নিরাপত্তা পর্যন্ত চেয়েছে যে জনগণ ক্ষিপ্ত হয়ে হয়তো বা হামলা চালাতে পারে। কোথাও কোথাও হামলার ঘটনাও ঘটেছে। যাই হোক, এখন এই পরিস্থিতি কতদিনে ঠিক হবে? সরকার কি বলছে? সরকারের অর্থ এবং পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা, সরকারের না দুঃখিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, তিনি কনফার্ম করেছেন যে এই সংকট কেটে যাবে। কতদিনে? ২০২৯ সালের মধ্যে। এখন কি চলে? ২০২৬ সাল, মানে আগামী ৩ বছর। তাহলে কি দেশের জনগণকে এভাবেই ভুগতে হবে? এভাবেই সিএনজি স্টেশনগুলোতে লম্বা লাইন থাকবে? এভাবেই লোডশেডিং সহ্য করতে হবে? জানি না। তবে ২০২৯ সালের মধ্যে নিরবিচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি অবশ্য জ্বালানিকে নিরাপত্তা বলেছেন। যদিও আমরা আবার জ্বালানি মন্ত্রীর কাছ থেকে শুনেছি যে এটা বেসরকারি খাতে কিভাবে দেয়া যায় সেই চিন্তা সরকার করছে। যদি জ্বালানিকে নিরাপত্তাই তারা মনে করতেন তাহলে আবার বেসরকারি খাতে দেওয়ার কথা ছিল না। যাই হোক, অর্থ উপদেষ্টা কি বলেছেন আমরা একটু দেখি। খুব ইন্টারেস্টিং বেশ কিছু জায়গা আছে, এই কারণে একটু পড়া দরকার। যেমন তিনি বলছেন যে অতীতে পর্যাপ্ত মজুত না রাখায় জ্বালানি সংকট আরও ঘনীভূত হয়েছে এবং সরকার নতুন করে পরিকল্পনা করছে যাতে একটা বাফার মজুত রাখা হয়। তার জন্য একটা মানদণ্ড তৈরি করা হচ্ছে। সম্ভবত ৩ মাসের জ্বালানি মজুত রাখার এক ধরনের সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য ৩ মাসের কাঁচামাল মজুতের কথা তিনি বলেছেন। এরপর তিনি বলেছেন সৌরবিদ্যুতের কথা, যে সৌরবিদ্যুতের মানে সেখান থেকে উৎপাদন ২০২৯ সালের মধ্যে ৫,০০০ মেগাওয়াটে উন্নীত করা হবে। সরকারি চাকরিজীবীদের সম্পর্কে মানে নতুন পে স্কেল সম্পর্কে তিনি বলেছেন যে খুব দ্রুত এটা নিশ্চিত করা হবে, চূড়ান্ত ঘোষণা আসবে, মন্ত্রিসভার বৈঠকে এটা নির্ধারণ হবে। এখন পর্যন্ত নির্ধারণ হয়নি, তবে খুব দ্রুত হবে তিনি জানিয়েছেন। এখন এই টাকাটা কোত্থেকে আসবে? সরকারের কাছে কত টাকা আছে বা টাকা আছে কি? এই অর্থ বছরে সরকার যে বাজেটটা দিল, এই সরকার যে বাজেট দিল, সেই বাজেট দেওয়ার পর প্রতিদিন ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা করে ঋণ করে সরকার দেশ চালাচ্ছে। ৮০০ কোটি টাকা প্রতিদিন।
এখন তারা বেতন বাড়ানোর কথা বলছে, বেতন নাকি দ্বিগুণ হবে। এখন এই টাকা কোত্থেকে আসবে? অর্থ উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানিয়ে দিয়েছেন কি করা হবে। অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানো হবে। রাজস্ব আহরণ মানে আপনার আমার কাছ থেকে পয়সা যাতে বেশি করে নেওয়া যায়, নিয়ে তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে দেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনে ঋণ নেওয়া হবে। ভাই প্রয়োজন তাহলে এতদিন পরে নাই, মানে 800 কোটি টাকা করে যে প্রতিদিন আপনি ঋণ নিচ্ছেন দেশ চালানোর জন্য, এটা কি প্রয়োজন ছিল না? এই কারণে এখন অর্থ উপদেষ্টা বলছেন যে প্রয়োজন যদি হয়, তার মানে এটা এর ওপরে আরও বেশি। তার প্রতিদিন কি আপনারা 1000-2000 কোটি টাকা করে ঋণ করার চিন্তা করছেন? সেটা যদি হয়, এই ঋণও তো আসলে মানে জনগণের মাথার উপরেই যায়। এই ঋণ যখন পরিশোধ করতে হয় তখন সেটাও তো আসলে ওই রাজস্ব আহরণ বাড়াবেন, ভ্যাট বাড়াবেন, নানানভাবে আপনি মানে প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, বিশেষ করে পরোক্ষ কর বাড়িয়ে আপনি সেটা তুলবেন। এটাই তো স্বাভাবিক। তার মানে সরকার ওই লাইনেই হাঁটছে। এরপরে তিনি বলেছেন কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে। সামাজিক নিরাপত্তার আওতায় বৈজ্ঞানিক ভিত্তিতে চলতি অর্থ বছর 41 লাখ মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হচ্ছে। এর ফলে দারিদ্র্য 5% পর্যন্ত কমতে পারে। এছাড়া 10,000 টাকা পর্যন্ত ঋণ মাফ করে 12 লাখ কৃষককে সহায়তা দেওয়া হয়েছে। আপনি 41 লাখ মানুষকে ফ্যামিলি কার্ড দিবেন। ফ্যামিলি কার্ড কেন দিবেন? কারণ আপনি যে নির্বাচনে জিতে এসছেন সেখানে আপনি ইশতেহারে বলেছিলেন আপনি ফ্যামিলি কার্ড দিবেন। এখন এই ফ্যামিলি কার্ড যে দিবেন, এই ফ্যামিলি কার্ড টাকা পাবেন কই? প্রতিদিন 800 কোটি টাকা করে নিচ্ছেন এখনই, মানে প্রয়োজন পড়ে নাই, মানে অর্থ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী প্রয়োজন পড়ে নাই, প্রয়োজন পড়লে নাকি নিবে। এখন আপনি সরকারি কর্মকর্তাদের একবার বেতন বাড়াচ্ছেন, ডাবল নাকি করবেন তাদেরকে হাতে রাখার জন্য। আচ্ছা, সেটা কোথা থেকে দিবেন? ঋণ করবেন, মানে তখন প্রয়োজন পড়বে আপনি ঋণ করবেন। এবার আবার 41 লাখ মানুষকে ফ্যামিলি কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড দিয়ে আপনি আবার ঋণ করবেন। আচ্ছা, এই যে আপনি ফ্যামিলি কার্ডে 2,500 টাকা করে দিবেন একটা ফ্যামিলিকে, জিনিসের দাম তো ধরেন মানে একটা পরিবার এখন যে টাকায় কিনে তার সংসার চলে তার থেকে 2,500 না, এভাবে চলতে থাকলে 5,000 টাকা প্রতি মাসে তার খরচ আরও বেড়ে যাবে। তাহলে আপনি 2,500 করে কতজনকে দেবেন? 41 লাখ মানুষ। আর টাকা নেবেন কার কাছ থেকে? সবার কাছ থেকে নিয়ে সরকারি কর্মকর্তাদের দিবেন। আবার এই যে আপনার নির্বাচনের ইশতেহার আপনি পূরণ করবেন। আর 2029 সালের মধ্যে কিন্তু লোডশেডিং থাকবে না, ফলে 3 বছর ভাই একটু কষ্ট করেন। এখন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে তিনি বলেছেন বন্ধ কারখানা চালুর লক্ষ্যে প্রাতিষ্ঠানিক আইন ও অধ্যাদেশ জারি করে ডিসেম্বরের মধ্যে হস্তান্তরের জন্য দরপত্র চলছে। নতুন অর্থনৈতিক অঞ্চল ইপিজেড আগামী 18 মাসের মধ্যে উৎপাদনে যাওয়ার লক্ষ্য রয়েছে। এছাড়া তিনি বলেছেন ঔষধ শিল্পের মান যাচাইয়ে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল আসবে। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল তো আসতে হবে। বিদেশিদের হাতে তো অনেক কিছু দেওয়ার চিন্তাভাবনা আছে। যেমন এই যে তিনি বলেছেন দেশের সমুদ্র সীমায় তেল গ্যাস অনুসন্ধানের জন্য চলতি বছরের নভেম্বরের দরপত্র আহ্বান করা হবে। বাপেক্সকে মানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে আপনার এখানে রাখা হবে, সম্পৃক্ত রাখা হবে। তার মানে পুরোটাই আলটিমেটলি বিদেশিদের হাতে দেওয়া হবে। ফলে আমেরিকার প্রতিনিধি দল আসবে, স্বাভাবিক। কয়লাও তারা কয়লার উৎপাদন বাড়াবে, দেশ থেকে তারা সংগ্রহ করার চেষ্টা করবে। এবং তিনি উল্লেখ করেছেন যে কর্মসংস্থান সৃষ্টি করা হবে, নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে গত 1 মাসের বেশি সময় ধরে যে জ্বালানি সংকট, এই জ্বালানি সংকটে আপনি যদি প্রতিদিন পত্রিকাটা খোলেন দেখবেন নতুন করে 100, 200, 500, 1000, 1500 ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জ, গাজীপুর রাস্তাঘাটে যানজট নাই। এখন আপনি ওখানে চলতে এখন মজা পাবেন, কারণ ওখানে তো ওয়ার্কারদের আর থাকতে হচ্ছে না, কারণ কারো চাকরি নাই, মানে ছুটিতে দেওয়া হয়েছে। এখন কতদিন এটা খুলবে তার তো কোনো ঠিক নাই। তো এই যখন পরিস্থিতি, আপনার যখন গার্মেন্টস শিল্পে উৎপাদন 50%-এ চলে আসছে, আপনার যখন টেক্সটাইল মিল বন্ধ, আপনার যখন ডাইং বন্ধ, আপনি যেই শিল্পের উপরে এত বছর ধরে বাংলাদেশ বেঁচে আছে সেটাকেই রক্ষা করতে পারছেন না। সব ধরনের, মানে এটা তো এক্সপোর্ট রিলেটেড, বারবার এটা নিয়ে আলোচনা হয় কারণে বারবার গার্মেন্টস শিল্পের কথা আসে, কিন্তু অন্যান্য সকল উৎপাদনশীল খাত, প্রোডাকশন যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন আপনি বলছেন নতুন করে আপনি বানাবেন। আপনি যেখানে এক্সিস্টিং শিল্পে আপনি গ্যাস সরবরাহ করতে পারছেন না, আপনি যেখানে বিদ্যুৎ উৎপাদন করে, পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করে আপনি লোডশেডিং ঠেকাতে পারছেন না, এই কারণে গার্মেন্টস থেকে শুরু করে সকল ধরনের শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। সেই সময় আপনি বলছেন নতুন শিল্প প্রতিষ্ঠান করবেন, আপনি বলছেন নতুন অর্থনৈতিক অঞ্চল তৈরি করবেন। ওখানে গ্যাস দিবেন কোত্থেকে? আপনার কাছে গ্যাস নাই, যে কয়টা আছে সেখানেই দিতে পারতেছেন না। ফলে এই সমস্ত বয়ান দিয়ে আসলে মানে
এই যে আপনি বলছেন যে আপনারা এখন পরিকল্পনা করছেন যে ৩ মাসের বাফার রাখা দরকার। আপনার সরকার তো ৬ মাস পার করছে। তাহলে এই সময়ের মধ্যে আপনি টের পান নাই? আচ্ছা, টের পাওয়া শব্দটা বলে আমার মনে হচ্ছে, মানে আমার এক বন্ধু আছে। আমরা সার্বিক নামে ডাকি। আমার খুব ক্লোজ কয়েকজন বন্ধুর মধ্যে একজন। ওর একটা ডায়ালগ আছে। মানে যখন কোনো কিছু কেউ না বোঝে তখন বলে যে টের পায় নাই দিশা। তো এই সরকারের অবস্থা হয়ে গেছে, টের পায় নাই দিশা। ৬ মাসেও এই সরকার টের পায় নাই। এখন তারা বলছে ৩ মাসের বাফার। আচ্ছা, ৩ মাসের বাফারের চিন্তা আপনার মাথায় আগে আসে নাই? ক্রাইসিস না আসলে আপনার মাথায় আসতো না? তার মানে ক্রাইসিস আসছে, এখন আপনি সেটা নিয়ে মানে কাজ করতে শুরু করেছেন। কারণ যদি ৩ মাসের চিন্তা আপনি করতেন, তাহলে ১ মাস ধরে আমরা বসে আছি কেন? আপনার কাছে ৩ মাসের মজুদ থাকতই। তাহলে ওটার থেকে তো আপনি অন্তত ১ মাস চালাইতে পারতেন। এই ১ মাস তো অন্তত চালাইতে পারতেন। তার মানে আপনি টের পান নাই দিশা, আপনার মাথায় এটা আসলে আসেই নাই। এখন আপনি আবার উপদেষ্টা। অনেক বছরের পরিচয় আপনার সাথে। থেকে জানি অনেক চিন্তা ভাবনা করছেন, ভালো লিখেন। আপনার কলাম নিয়মিত পড়তাম। এখন অবশ্য হয়তো লেখার সময় পান না, হয়তো চিন্তা করারও সময় পান না। এই কারণে মানে পুরো সরকার যেভাবে মানে কি বলবো টের পাচ্ছে না দিশা, সম্ভবত অর্থ উপদেষ্টাও, মানে অর্থ উপদেষ্টা সাহেব আপনিও টের পাচ্ছেন না দিশা।